সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফান্ডামেন্টালস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা বেসিক ক্লাস এবং সাজেশন 1। সাজেশন 1টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনালে আসো, কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে সাবজেক্টটি আছে সেখানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফান্ডামেন্টাল চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। সাজেশনটি সলভ করব তার আগে বেসিক ক্লাসটা একটু মনোযোগ সহকারে সবাই খেয়াল করব। বেসিক ক্লাসটা দেখা হয়ে গেলে সাজেশনের প্রশ্নটা পড়ে এবং এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা বেসিক ক্লাস অঙ্ক সমাধানের আগে যে জিনিসগুলো জানতে হবে, একটি দালান যেমন তার ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে তেমনি হিসাব বিজ্ঞানের যে নীতিমালা প্রস্তুত করা হয়েছে কতগুলো মৌলিক ধারণার উপর ভিত্তি করে। হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণাসমূহ নানা ধরনের হিসাব বিজ্ঞানী নানাভাবে উপস্থাপন করেছেন, তবে সার্বিক বিবেচনায় সর্বস্তরে গ্রহণযোগ্য কিছু মৌলিক ধারণা আমরা নিচে নিয়ে আসলাম। 1 নম্বর হলো ব্যবসায়িক সত্তা ধারণা, যেটাকে বিজনেস এন্টাইটি কনসেপ্ট বলে। 2 চলমান ব্যবসার ধারণা, গোয়িং কনসার্ন কনসেপ্ট। 3 নম্বর অর্থের পরিমাপ ধারণা, মানি মেজারমেন্ট কনসেপ্ট। 4 নম্বর হিসাব কাল ধারণা, অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। 5 নম্বর সামঞ্জস্য ধারণা, কনসিস্টেন্সি কনসেপ্ট। 6 নম্বর হলো ঐতিহাসিক ব্যয় ধারণা, হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট। 7 নম্বর আদায়করণ ধারণা মানে রিয়েলাইজেশন কনসেপ্ট। 8 নম্বর আয় ব্যয়ের সমন্বয় ধারণা, ম্যাচিং কস্ট অ্যান্ড রেভিনিউ। 9 নম্বর হলো দ্বৈত ধারণা বা ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট। এখন এই ধারণাগুলোকে বেস করে কোন কোন লেনদেনগুলো কোন ধারণায় অন্তর্ভুক্ত হয় আমরা সেটার জন্য পরের পেজ একটা বেসিক কনসেপ্ট দিচ্ছি, খেয়াল করো। 1 নম্বর যেটা ছিল বিজনেস এন্টাইটি অ্যাজাম্পশন। এই বিজনেস এন্টাইটি অ্যাজাম্পশনের আওতায় অর্থাৎ ব্যবসায়িক সত্তা ধারণের আওতায় কোন কোন ট্রানজ্যাকশন বা লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয় সেগুলো একটু আমরা জানব। মনোযোগ সহকারে একটু খেয়াল করি। প্রথমে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ডিভিডেন্ড পেইড বা ড্রয়িংস বা উইথড্র এ ধরনের যদি কোনো ট্রানজ্যাকশন থাকে তাহলে সেটা বিজনেস এন্টাইটি অ্যাজাম্পশনের আওতায় আসবে। 2 নম্বর গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। এই গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনের আওতায় ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন, লং টার্ম লোন, ইন্টারেস্ট এবং অ্যামোর্টাইজেশন অফ প্রিলিমিনারি এক্সপেন্সেস এই ধরনের যে ট্রানজ্যাকশনগুলো থাকবে সেটা গোয়িং কনসেপ্ট অ্যাজাম্পশনের আওতায় আসবে। 3 নম্বর হলো কস্ট কনসেপ্ট অ্যাজাম্পশন। এই কস্ট কনসেপ্ট অ্যাজাম্পশনের আওতায় থাকবে পারচেজ অফ অ্যাসেটস, অর্থাৎ কোনো সম্পত্তি ক্রয় করলে সেটা কস্ট কনসেপ্ট অ্যাজাম্পশনের আওতায় আসবে। 4 নম্বর হলো মেসিং কনসেপ্ট অ্যাজাম্পশন। মেসিং কনসেপ্ট অ্যাজাম্পশনের আওতায় যে লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয় প্রিপেড এক্সপেন্সেস, অ্যাক্রুড এক্সপেন্সেস অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অগ্রিম খরচ এবং বকেয়া খরচ সমন্বয় যদি থাকে সেটা মেসিং কনসেপ্ট অ্যাজাম্পশনের আওতায় আসবে। 5 নম্বর হলো ফুল ডিসক্লোজার কনসেপ্ট অ্যাজাম্পশন। এর আওতায় আসবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ব্যাংক রিকনসিলিয়েশন অর্থাৎ পুঞ্জীভূত অবস্থায় এবং ব্যাংক সমন্বয় যে ট্রানজ্যাকশনগুলো থাকে সেগুলো ফুল ডিসক্লোজার কনসেপ্ট অ্যাজাম্পশনের আওতায় আসবে। 6 নম্বর মনিটারি ইউনিট অ্যাজাম্পশন। মনিটারি ইউনিট অ্যাজাম্পশনের আওতায় রেকর্ডিং ইন এনি কারেন্সি, মানে কোনো কারেন্সি যদি রেকর্ড করতে হয় তাহলে মনিটারি ইউনিট অ্যাজাম্পশনের আওতায় অন্তর্ভুক্ত হবে। 7 নম্বর রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপলস। এর আওতায় আসবে অ্যাক্রুড রেভিনিউ অর্থাৎ বকে আয়গুলো রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপলসের আওতায় অন্তর্ভুক্ত হয়। 8 নম্বর হলো কনজারভেটিজম প্রিন্সিপল। কনজারভেটিজম প্রিন্সিপলের আওতায় যে লেনদেনগুলো থাকবে তার মধ্যে রেকর্ডিং ক্লোজিং ইনভেন্টরি অর্থাৎ সমাপনী যে মজুত পণ্য সেটার ক্লোজিং দেখাবে এবং প্রভিশন ফর ব্যাড ডেপ্ট বা অনাদায়ী দেনা সঞ্চিতি, ক্লোজ অল নমিনাল অ্যাকাউন্ট সকল নামিক হিসাবকে ক্লোজ করতে হলে সেটা কনজারভেটিজম প্রিন্সিপালের আওতায় আসবে। ফাইনালি 9 নম্বর হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালের আওতায় ফিক্সড অ্যাসেটস, হিস্টোরিক্যাল প্রাইস বা মার্কেট প্রাইস অন্তর্ভুক্ত হবে। তো এই যে বেসিক কনসেপ্টে আমরা দেখলাম কোন নীতির আওতায় কোন ধরনের ট্রানজ্যাকশনগুলো অন্তর্ভুক্ত হয়, এইগুলো যদি তুমি খেয়াল রাখতে পারো এই ফরম্যাটের যত অঙ্ক আসবে আজকে যে সাজেশন 1 করাবো সবগুলো এই বেসিক কনসেপ্টটা আইডিয়াটাকে স্ট্রংলি যদি তুমি ধারণ করতে পারো তাহলে সব অঙ্ক পারবা। তো আমরা সাজেশন 1-এর প্রশ্নটা একটু খেয়াল করি মনোযোগ সহকারে। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ডিইউতে অ্যাপিলেটেড, যেটা
অর্থাৎ অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে MBA ফাইনাল অ্যাকাউন্টিংয়ে 2014 সালে এবং 2016 সালে আসছিল। হুইচ কনসেপ্ট আর অ্যাসোসিয়েটেড টু অ্যাকাউন্ট ফর দ্য ফলোইং ট্রানজ্যাকশন, অর্থাৎ নিচের যে ট্রানজ্যাকশনগুলো আসে সেগুলো কোন নীতির আওতায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে। এ নাম্বার যেটা ইন্ট্রোডিউস টাকা 10,000 ইন বিজনেস বাই অনার্স ক্যাপিটাল, অর্থাৎ মালিক 10,000 টাকা বিনিয়োগ করছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি, দেখো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বিজনেস এন্টাইটি অ্যাজাম্পশনের আওতায়। তার মানে আমাদের যে 1 নাম্বার ট্রানজ্যাকশনটা প্রশ্নে দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডিউস করছে 10,000 টাকা মালিক ব্যবসায়ের মধ্যে, এই 10,000 টাকা মূলত আসবে কোথায়? বিজনেস এন্টাইটি অ্যাজাম্পশনের আওতায়। ঠিক আছে, আমরা যদি 2 নাম্বার ট্রানজ্যাকশনটা দেখি, উইথড্র, দেখো উইথড্র মানে উত্তোলন, ব্যবসা থেকে মালিক উত্তোলন করছে 1,000 টাকা। আমরা উইথড্র দেখলেও 1 নাম্বার বিজনেস এন্টাইটি অ্যাজাম্পশনের আওতায় আসবে, অর্থাৎ এই যে ড্রয়িংস মানে হলো উইথড্র। তার মানে যেটা উইথড্র 2 নাম্বার ট্রানজ্যাকশন বা বি নাম্বার, সেটাও প্রথমটার মধ্যে আসবে। বড় টাকা 20,000 বাই সাইনিং এ নোট ফর 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছরের জন্য তারা ধার করছে। তাইলে লং টার্ম লোন আমরা কোথায় দেখছিলাম? দেখো এই যে লং টার্ম লোন আমরা কিন্তু 2 নাম্বারে, অর্থাৎ গোয়িং কনসেপ্ট অ্যাজাম্পশনের আওতায় চলে যাবে লং টার্ম লোনটা, যেহেতু 10 বছরের জন্য ঋণ নিছে, বরড করছে, 10 বছরের একটা নোটে স্বাক্ষর করছে প্রদেয় বিলে, 20,000 টাকা ঋণ নিছে, সেজন্য এটা গোয়িং কনসার্ন কনসেপ্টের আওতায় যাবে। 4 নাম্বার হলো অ্যাকুইজিশন অফ ফার্নিচার, তারা ফার্নিচার অর্জন করছে 2,50,000 অন হুইচ ডেপ্রিসিয়েশন টু বি চার্জ এট দ্য রেট অফ 10%। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন দেখলে কোথায় বলছিলাম? এই যে দেখো ডেপ্রিসিয়েশনটা 2 নাম্বার, অর্থাৎ গোয়িং কনসেপ্ট অ্যাজাম্পশনে, অর্থাৎ 1 এবং 2 এর মধ্যে আজকে সাজেশনটার মানে যে ট্রানজ্যাকশনগুলো 1 এবং 2 যে প্রিন্সিপালস আছে বা কনসেপ্ট আছে তার হতে আসবে। তো আমরা সেটা একটু দেখাচ্ছি সমাধানে, খেয়াল করো। বাম পাশে SL নং বা সিরিয়াল নাম্বার, তারপরে ট্রানজ্যাকশন দ্বিতীয় কলামে, এবং তৃতীয়তে কনসেপ্ট ফলো, কোন কনসেপ্টটা ফলো করে। তো আগে যেহেতু আলোচনা করে দিছি, এখন এ নাম্বারটা জাস্ট প্রশ্ন দিয়ে প্রশ্ন বসাবা, যেভাবে আছে হুবহু সেভাবে বসাই দিলে হবে। ইন্ট্রোডিউস টাকা 10,000 ইন বিজনেস বাই অনার্স ক্যাপিটাল, এটা ফলো করে কোন কনসেপ্ট? বিজনেস এন্টাইটি কনসেপ্ট। ঠিক আছে। বি নাম্বার উইথড্র আছে, যেহেতু বসাই দিলাম উইথড্র টাকা 1,000 ফ্রম বিজনেস বাই অনার্স। আমরা জানি বেসিক কনসেপ্টে আলোচনা করছি, উইথড্র দেখলেই বিজনেস এন্টাইটি কনসেপ্ট। সি নাম্বার বড় টাকা 20,000 বাই সাইনিং এ নোট ফর 10 ইয়ার্স, তারা 10 বছর মেয়াদি মানে প্রদেয় বিলে স্বাক্ষর করছে, একটা ঋণ করছে 20,000। তাহলে ঋণ গোয়িং কনসার্ন কনসেপ্ট আমি যদি আবার তোমাদের দেখাই, এই যে দেখো লং টার্ম লোন, এটা কিন্তু 2 নাম্বার, অর্থাৎ গোয়িং কনসেপ্ট অ্যাজাম্পশনের আওতায়। তো গোয়িং কনসেপ্ট অ্যাজাম্পশনের আওতায় সেটা আসছে, আমরা কনসেপ্ট ফলোটা সেটা লিখে দিয়েছি। ডি নাম্বার যেটা অ্যাকুইজিশন ফার্নিচার, এটা যদি শুধু অ্যাকুইজিশন ফার্নিচার 2,50,000 হইতো, তাহলে কিন্তু আমাদের ফার্নিচার পার্সেস যেটা বা পার্সেস অফ অ্যাসেট যেটা কস্ট কনসেপ্ট অ্যাজাম্পশনে যাইত, কিন্তু এটার সাথে মূলত যেটা সেটা বলছে এই সম্পদ অর্জন করছে সেটার 10% অবশ্যই, আর অবশ্যই বা ডেপ্রিসিয়েশন দেখলেই গোয়িং গোয়িং কনসার্ন কনসেপ্টের আওতায়। সেজন্য আমরা ডি নাম্বার দিয়ে প্রশ্নটা দেখে দেখে লিখবা। ট্রানজ্যাকশন থেকে অ্যাকুইজিশন অফ ফার্নিচার টাকা 2,50,000 অন হুইচ ডেপ্রিসিয়েশন টু বি চার্জ 10%। তো এটা গোয়িং কনসার্ন কনসেপ্টের আওতায় আসবে। তো আমাদের যে বেসিক কথা সেটা হলো, মূল কথা হলো তোমাকে এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে কোন কোন নীতির আওতায় কোন কোন ট্রানজ্যাকশনগুলো অন্তর্ভুক্ত হয়। এটা যদি তোমার ধারণা থাকে তাহলে এই ফরম্যাটে যতই অঙ্ক আসুক সব পারবা। আজকে ক্লাসটা এখানে শেষ করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।